নমস্কার, ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার ইংলিশের আজকে 8 নম্বর ক্লাস। ইংলিশের আজকে 8 নম্বর ক্লাস। এর আগে আমরা ইংলিশের 7টা ক্লাস দেখেছি, যার মধ্যে 6টা নাউনের ক্লাস ছিল। আজকে নাউনের কত নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। আমরা কাউন্টেবল নাউনটা করিনি, কাউন্টেবল নাউনের কিছুটা পোর্শন করেছি, আর কিছুটা বাকি আছে। আর আনকাউন্টেবল নাউন মোটামুটি কমপ্লিট। আনকাউন্টেবল নাউন মোটামুটি কমপ্লিট। আজকে আমাদের পড়ার টপিক হবে নাউন ফ্রেজ। তাহলে আজকে আমাদের টপিকের নাম কি? নাউন ফ্রেজ। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও। আজকে আমরা পড়বো নাউন ফ্রেজ। তাই চলো শুরু করা যাক। নাউন ফ্রেজ। নাউন মানে তো আমরা নাম সবাই জানি, কিন্তু এই ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে কারোর জানা আছে? কারোর জানা থাকলে কমেন্ট করবে। আমরা এই ফ্রেজ মানে প্রথম ক্লাসে দেখেছিলাম। এই ফ্রেজ মানে কি সেটা আমরা কোন ক্লাসে দেখেছিলাম? প্রথম ক্লাসে দেখেছিলাম। তবু আজকে যেহেতু আমরা নাউন ফ্রেজ করব, সেই জন্য আমরা একটু দেখে নেব ফ্রেজ জিনিসটা কি। তাহলে এই নাউনটা মুছে দিই, শুধু ফ্রেজ জিনিসটা কি আগে সেই জিনিসটুকু আগে দেখে নিই। আমরা ইংরেজি বর্ণমালায় কতগুলো লেটার পেয়েছি? আমরা ইংরেজি বর্ণমালায় 26টা লেটার পেয়েছি। এই 26টা লেটারকে একত্রে কি বলা হতো? এই 26টা লেটারকে একত্রে বলা হয় অ্যালফাবেট। আর এই 26টা লেটার দিয়ে, এই 26টা লেটারের মধ্যে দিয়ে কয়েকটা লেটার পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ বলা ভুল হবে, কয়েকটা লেটার পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বলা হয়। এই তাকে বলতে কি বোঝানো হয়েছে? এই কয়েকটা লেটারকে বলা হয়েছে ওয়ার্ড বলে। বোঝা হলো? তাকে মানে এই কয়েকটা লেটারকে বোঝানো হয়েছে। যেরকম BAT ব্যাট, বি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, তাই না? এই 3টে লেটার পাশাপাশি বসে কি করছে? একটা অর্থ প্রকাশ করছে। ব্যাট মানে কি? খেলিবার ব্যাট, তাই না? কি করলো? এই পাশাপাশি বসে লেটার কটা একটা অর্থ প্রকাশ করলো, সেজন্য এটা কি হয়ে গেল? এটা ওয়ার্ড হয়ে গেল। এবার কয়েকটা ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং আংশিক, আমরা এটা ভালো করে লিখে নিই, এটুকু মুছে দিই, দিয়ে ভালো করে লিখি। এটুকু লিখে নাও তোমরা সবাই।
আমাদের সেট আপটা ছোটো তো, তাই দেখতে অসুবিধা হতে পারে আপনাদের, একটু ম্যানেজ করে নেবেন। ফ্রেজ, তাহলে আমরা কি দেখব, কতগুলি ওয়ার্ড, পাশাপাশি বসে যখন আংশিক মনের ভাব প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলে। বোঝা গেল? এটা যখনই এখানে আংশিক না হয়ে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতো, তখন এখানে এটার বদলে কি হয়ে যেত, সেন্টেন্স হয়ে যেত। সম্পূর্ণ হলে, সম্পূর্ণ যদি মনের ভাব প্রকাশ করতো, যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতো তখন এটা কি হয়ে যেত, সেন্টেন্স হয়ে যেত। কিন্তু এখন কি করছে, আংশিক মনের ভাব প্রকাশ করছে, আংশিক মনের ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলে, ফ্রেজ বলে। বোঝা গেল? এবার এই ফ্রেজ যখন নাউন দিয়ে তৈরি হয় তখন সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। তাহলে এই ফ্রেজ যখন নাউন দিয়ে তৈরি হবে, নাউন দ্বারা যখন তৈরি হবে তখন সেটা কি হবে, নাউন ফ্রেজ। বোঝা গেল? তাহলে চলো দেখা যাক। আমরা এই ফ্রেজটাকে আরো একটা ভাবে লিখতে পারি। এই ফ্রেজটাকে আমরা ফ্রেজ মিন কালেকশন অফ ওয়ার্ডও বলতে পারি। কালেকশন অফ ওয়ার্ড, তাহলে ফ্রেজটাকে আমরা কি বলতে পারি, কালেকশন অফ ওয়ার্ডও বলতে পারি। কারণ এটা যেহেতু আংশিক মনোভাব প্রকাশ করছে, সেজন্য এটাকে আমরা কালেকশন অফ ওয়ার্ড বলতে পারি। এবার এই ফ্রেজের ব্যবহার কি, বা নাউন ফ্রেজের ব্যবহার কি? নাউন ফ্রেজের ব্যবহার কি? নাউন ফ্রেজ, তাহলে নাউন কোথায় কোথায় বসে? নাউন বসে হচ্ছে কি একটা সাবজেক্টে বসে, আর একটা কোথায় বসে, অবজেক্টে বসে। তাহলে নাউন যেহেতু সাবজেক্ট আর অবজেক্টে বসে, তাহলে আমাদের এই নাউন ফ্রেজও নিশ্চয়ই সাবজেক্টেই পাবো আর অবজেক্টেই পাবো। হলো? আমরা প্রথম দিনই পড়েছিলাম যে ইংলিশ আমরা রুল পড়বো না, আমরা শুধুমাত্র ইংলিশটাকে বুঝবো, ইংলিশের যে ফ্লোটা রয়েছে সেই ফ্লোটাকে ধরার চেষ্টা করব। তাহলে নাউন যেহেতু আমাদের সাবজেক্ট আর অবজেক্টে বসে, নাউন সাবজেক্ট আর অবজেক্ট ছাড়া কোনো জায়গায় বসে না, তাহলে এই নাউন ফ্রেজও কোথায় কোথায় বসবে? এটা যেহেতু নাউনের মতনই, নাউনের মতন বলা ভুল হবে, নাউনি, তাহলে এটাও সাবজেক্ট আর অবজেক্টে বসবে। হলো? এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই, এক্সাম্পল দিয়ে বুঝবো। তাহলে এটা আমরা মুছে দিই। এক্সাম্পল, হি is singing my favorite song. হলো? হি ইজ সিঙ্গিং মাই ফেভারিট সং, এটা একটা বাক্য, এটাকে আমরা একটা কি বলবো, সেন্টেন্স বলবো। এটা একটা গোটা একটা কি সেন্টেন্স, এটা গোটা একটা সেন্টেন্স। এবার হিটা কি, এখানে নিশ্চয়ই কারোর নাম ছিল, এখানে আমরা যে কোনো কারোর নাম দিতে পারি, রামন, রামন ইজ সিঙ্গিং মাই ফেভারিট সং। এই রামনের বদলে আমরা কি বসলাম, হি বসলাম।
আর এমন যেহেতু একজন পুরুষ ব্যক্তির নাম, সেজন্য আমরা কি বসলাম? হি বসলাম। তাহলে এই নাউনের পরিবর্তে বসলো বলে এটা কি হলো? প্রোনাউন হলো। আর এটা কি ছিল? নাউন ছিল। এবার এটা কি প্রোনাউন? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এই সিঙ্গুলারের জন্য ভার্বটাও কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বটাও সিঙ্গুলার। সিঙ্গুলার। এবার এই ভার্বকে কিভাবে সিঙ্গুলার করা হয়? ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়, তাহলে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কিন্তু এই এস বা ইএস কেন যোগ হয় সেটা আজকে আমরা জানতে পারলাম। একটা চমকপ্রদ ব্যাপার না? এভাবেই আমরা শিখবো এই চ্যানেলে। তাহলে কি হলো? হি ইজ। ইজটা কেন হলো? আমরা পেয়ে গেলাম, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, অথবা সেই ভার্বটা কি ভার্ব হয়? সিঙ্গুলার ভার্ব হয়। হলো। এবার সিঙ্গিং, এটা কি? সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং। সিঙ্গিংটা কি? মেন ভার্ব, মেন ভার্ব প্লাস আইএনজি, তাই তো? মাই ফেভারিট সং, হি ইজ সিঙ্গিং। এই পর্যন্ত একটা সম্পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। হি ইজ সিঙ্গিং, আমরা যদি এইটুকুনি বাদ দিয়ে দিই এই মাই ফেভারিট সংটা, তাহলে কি হয়ে যাবে? হি ইজ সিঙ্গিং। এই পর্যন্ত একটা সম্পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। হি ইজ সিঙ্গিং মানে সে গান করে, সে গান করে। হি ইজ সিঙ্গিং, তাই না? সে গান করে, এই পর্যন্ত একটা বাক্য হয়ে যাচ্ছে। মাই ফেভারিট সং, তাহলে কি গান গাইছে? মাই ফেভারিট সং। তাহলে এটা কি হয়ে গেল? এই সংটা কি এখানে? এই সংটা হচ্ছে গিয়ে নাউন। হি ইজ সিঙ্গিং হোয়াট? এই সিঙ্গিংকে যদি আমরা মেন ভার্ব, তাহলে এই ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কি উত্তর পাবো? নাউন পাবো। সেটা নিশ্চয়ই অবজেক্ট হবে। তাহলে হি ইজ সিঙ্গিং হোয়াট? মাই ফেভারিট সং। এই পুরো উত্তরটা চলে আসছে, তাই না? মাই ফেভারিট সং। এবার মাই ফেভারিটের পরে আছে সং, তাহলে এই সংটা হচ্ছে মেন নাউন। হ্যালো, হি ইজ সিঙ্গিং মাই ফেভারিট সং। এখানে যদি আমরা বলতাম হি ইজ সিঙ্গিং মাই ফেভারিট, কোনো বাক্য মানে দাঁড়াতো না। হি ইজ সিঙ্গিং সং, এইটা দিলে কিন্তু মানে দাঁড়াচ্ছে হি ইজ সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং, সিঙ্গিং সং, মানে সে গান গাইছে। হি ইজ সিঙ্গিং আর সং, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ একটা মানে দাঁড়াচ্ছে। কিন্তু হি ইজ সিঙ্গিং মাই ফেভারিট, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। তাহলে এখানে মেন নাউন কোনটা হলো? সংটা মেন নাউন হলো, কারণ এই সিঙ্গিংকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পাবো? নাউন পাবো। আমরা পড়েছিলাম, প্রথম ক্লাসে পড়েছিলাম যে নাউন কিভাবে বের করতে হয়, বা হাউ টু ফাইন্ড নাউন। তাহলে এই সং এর আগে কি আছে? ফেভারিট আছে। এটা কি হলো? নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ। এবার এই সং এর আগে যেহেতু এই মাইটাও রয়েছে, মাইটাও কি? অ্যাডজেক্টিভ। এবার তোমরা অনেকে বলবে যে মাই তো প্রোনাউন হয়। না, মাই প্রোনাউন নয়, মাই কি? মাই অ্যাডজেক্টিভ। এটা মাই প্রোনাউন নয় কেন? সেটা আমরা প্রোনাউনের ক্লাসে পড়ব, প্রোনাউনের ক্লাসে।
কীভাবে অ্যাডজেক্টিভ হয় সেটা আমরা প্রোনাউনের ক্লাসে পড়বো। তাহলে হি ইজ সিঙ্গিং মাই ফেভারিট সং, তাহলে এখানে এই পুরোটা একটা নাউনের কাজ করছে। এই মেন নাউনের সাথে মিশে কি করছে, এই পুরোটা একটা নাউনের কাজ করছে। হি ইজ সিঙ্গিং হোয়াট, মাই ফেভারিট সং, তাহলে এটা কি অবজেক্ট, এই পুরোটা কি অবজেক্ট, এই পুরোটা অবজেক্টের কাজ করছে। তাহলে সেজন্য এটা কি হয়ে গেল, নাউন ফ্রেজ। এবার ফ্রেজ কেন বললাম, কারণ এখানে একটা শুধুমাত্র ওয়ার্ড নেই, এখানে 3টে ওয়ার্ড রয়েছে, কালেকশন অফ ওয়ার্ড রয়েছে, সেজন্য এটাকে আমরা কি বললাম, নাউন ফ্রেজ। বোঝা গেল? তাহলে নাউন ফ্রেজ আমরা কিভাবে বের করতে হয় পেয়ে গেলাম। আর একটা ওয়ার্ড দেখি, নাউন ফ্রেজ তাহলে কিসে কিসে বসে, সাবজেক্টে বসে, সাবজেক্টে বসবে, আর কোথায় বসবে, অবজেক্টে বসবে। তাহলে আমরা এই অবজেক্টের উদাহরণটা দেখে নিলাম, এবার আমরা এই সাবজেক্টের উদাহরণটা দেখব। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল নাম্বার 2 লিখি। এক্সাম্পল নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। দেখি আমরা এটা কি, এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, তাই তো। এবার সেন্টেন্সটা কি লেখা আছে আমরা পড়ি। আমরা অবজেক্টটা কমপ্লিট করেছি, এবার সাবজেক্ট, নাউন ফ্রেজ সাবজেক্ট কীভাবে বসে সেটা দেখব। হিজ রেড কার হ্যাজ বিন ওয়াশড, তাই তো। হিজ রেড কার হ্যাজ বিন ওয়াশড, তাহলে এই ওয়াশটা কি, এই ওয়াশটা হচ্ছে কি ভার্ব। হিজ রেড কার হ্যাজ বিন ওয়াশড, আমরা এটাকে যদি আমরা এভাবে প্রশ্ন করি, হোয়াট হ্যাজ বিন ওয়াশড, দিদি জিজ্ঞাসার জন্য দিদি, তাহলে কি পাবো, এই হোয়াটের বদলে আমরা কি পাবো, এই পুরোটা পাবো না। হিজ রেড কার, হিজ রেড কার হ্যাজ বিন ওয়াশড, হোয়াট হ্যাজ বিন ওয়াশড, হিজ রেড কার হ্যাজ বিন ওয়াশড, তাই তো। তাহলে এই পুরোটা কি নাউন, এখানে কালেকশন অফ ওয়ার্ড রয়েছে, সেই জন্য কি হবে, এটা নাউন ফ্রেজ, তাই তো। প্লাস এটা কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট। এবার এখানে মেন নাউন কোনটা, হিজ রেড কার, আমরা যদি লিখি হিজ, হিজ হ্যাজ বিন ওয়াশড, তাহলে হতো, কোনো মানে দিত না। রেড হ্যাজ বিন ওয়াশড হতো না। কার হ্যাজ বিন ওয়াশড, যদি আমরা এইটুকুনি লিখতাম, কার হ্যাজ বিন ওয়াশড, এইখান থেকে যদি এইটুকুনি লিখতাম, তাহলে কিন্তু পুরো একটা সম্পূর্ণ মানে দিচ্ছে, তাই না। তাহলে এই 3টে ওয়ার্ডের মধ্যে এই কারটা হচ্ছে গিয়ে মেন নাউন, এই কারটা কি মেন নাউন। এবার এই মেন নাউনের আগে কি বসছে, রেড, এই নাউনকে কোয়ালিফাই করছে। কোয়ালিফাই করছে বলতে কি, নাউনের সম্পর্কে ডিটেল দিচ্ছে, মানে কারটা কেমন, গাড়িটা কেমন, গাড়িটা লাল, গাড়িটা কেমন, গাড়িটা লাল, গাড়িটা কেমন, গাড়িটা লাল। তাহলে গাড়ি সম্পর্কে ইনফরমেশন দিল।
তাহলে নাউন সম্পর্কে যে ইনফরমেশন দেয় সে কি হলো অ্যাডজেক্টিভ। এবার এই কার সম্পর্কেও এই হিজটা ইনফরমেশন দিচ্ছে। হিজ কার, গাড়িটা কার, গাড়িটা কার। আমরা যদি এভাবে প্রশ্ন চিহ্ন দিই তাহলে কি হবে, হিজ মানে তার, তার গাড়িটা, তাই না? তাহলে এই হিজও কি করছে, এ সম্পর্কে কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তার গাড়ি। তাহলে এটাও কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। হলো। এবার এই সব কটা কি এই নাউনকে কোয়ালিফাইং করছে এবং এই সব কটা মিলে কি করছে, নাউন ফ্রেজ তৈরি করছে। এটা হচ্ছে কালেকশন অফ ওয়ার্ড, সেই জন্য এটা কি হয়ে গেল, নাউন ফ্রেজ। বোঝা গেল? তাহলে এটা সাবজেক্ট প্লাস নাউন ফ্রেজ পুরোটা কমপ্লিট হলো। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাক, নাউন ফ্রেজ। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলো কি না। ধন্যবাদ। জয় হিন্দ।